মক টেস্ট দুরন্ত চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা অনেকে পিএসসি মিসেলেনিয়াসের প্রিপারেশন নিচ্ছ। এখানে পিএসসি মিসেলেনিয়াসের প্রিপারেশন দেওয়া হচ্ছে। আজ আমাদের প্রথম মক টেস্টের তৃতীয় পার্ট হবে। প্রথম এবং সেকেন্ড পার্ট যারা দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নাও। আজ আমাদের তৃতীয় পার্ট হবে। ওকে, শুরু করা যাক। প্রথম কোশ্চেন, আটলান্টিক মহাসাগরে এককভাবে অতিক্রমকারী প্রথম মহিলা কে? প্রথম মহিলা কে হবে? আটলান্টিক মহাসাগর এককভাবে অতিক্রমকারী প্রথম মহিলা হবে অ্যামেলিয়া ইয়ারহার্ট। অ্যামেলিয়া ইয়ারহার্ট ছিলেন প্রথম মহিলা যিনি 1932 সালে এককভাবে বিমান চালিয়ে আটলান্টিক মহাসাগর অতিক্রম করেন। তাহলে আটলান্টিক মহাসাগর এককভাবে অতিক্রমকারী প্রথম মহিলাকে? আটলান্টিক মহাসাগর এককভাবে অতিক্রমকারী প্রথম মহিলা হলেন অ্যামেলিয়া ইয়ারহার্ট। তিনি কিসের মাধ্যমে অতিক্রম করেছিলেন? সেটা হলো এককভাবে বিমান চালিয়ে অতিক্রম করেছিলেন। যাই হোক, আর একটা অপশন মনে রাখা হয়েছিল হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ভ্যালেন্টিনা তেরেস্কোভা ছিলেন মহাকাশে যাওয়া প্রথম মহিলা। ইনি ছিলেন প্রথম মহাকাশে যাওয়া প্রথম মহিলা। ঠিক আছে, ঠিক আছে, পরে কোশ্চেনে যা যাক, এগুলো মনে রাখবে। এটা পিএসসি মিসেলেনিয়াসের প্রিভিয়াস সেটের কোশ্চেন, এরকম কোশ্চেন পড়বে। বিমানবন্দরহীন দেশ কোনটি? মোনাকো, সান মারিনো, আন্দোরা, উপরে সবকটি। এখানে মোনাকো, সান মারিনা, আন্দোরা সবগুলোই ছোট ছোট দেশ এবং এখানে কোনো বিমানবন্দর নেই, সবগুলোই বিমানবন্দরহীন দেশ, তাই এটা উত্তর হবে উপরের সবকটি। ওকে, ঠিক আছে, পরে কোশ্চেনে যা যাক। সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপর অবস্থিত। দেখো, সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপর অবস্থিত, এটা ঠিকটা মনে রাখার একটা কৌশল বলে দিচ্ছে, সেটা মনে রাখবে। সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপর অবস্থিত। নর্মদা এর সঙ্গে কিসের মিল খাচ্ছে? সেটা হচ্ছে নর্মদা এর সঙ্গে মিল খাচ্ছে নরেন্দ্র মোদী। এর সঙ্গে কিসের মিল খাচ্ছে? নরেন্দ্র মোদী। তাহলে হচ্ছে নর্মদা এর সঙ্গে কিসের মিল খাচ্ছে? নরেন্দ্র মোদী। নর্মদা এর সঙ্গে মিল খাচ্ছে নরেন্দ্র মোদী। তাহলে নরেন্দ্র মোদী কোন রাজ্যে? সেটা গুজরাট। তাহলে হচ্ছে নর্মদা সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? গুজরাটে অবস্থিত। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হলো নরেন্দ্র মোদী কাদের সঙ্গে মিটিং করে? সবসময় নরেন্দ্র মোদী মিটিং করে দেশের যারা সর্দার অর্থাৎ মুখ্যমন্ত্রীদের সঙ্গে মিটিং করে। তাহলে নরেন্দ্র মোদী মিটিং করে কাদের সঙ্গে? সর্দারদের সঙ্গে মিটিং করে। তাদের সঙ্গে মিটিং করে, সর্দারদের সঙ্গে মিটিং করে, অর্থাৎ সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? নরেন্দ্র মোদী অর্থাৎ নর্মদা নদীর উপর অবস্থিত এবং কোন রাজ্যে? গুজরাট রাজ্যে অবস্থিত। মনে থাকবে। ওকে, পরের কোশ্চেনে যা যাক। দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? এটা সবাই জানো, দুটি দেশের জাতীয় সঙ্গীত রচয়িতা কে? সেটা রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশ এবং ভারত দুটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে। ভারতের জনগণ মন এবং বাংলাদেশের আমার সোনার বাংলা, এই দুটি গান রবীন্দ্রনাথ ঠাকুরই রচনা করেছিল। অর্থাৎ দুটি দেশের সঙ্গীতের জাতীয় সঙ্গীত রচয়িতা কে? সেটা রবীন্দ্রনাথ ঠাকুর। পরের কোশ্চেনে যা যাক। হ্যারি পটার সিরিজের লেখক কে? বিখ্যাত হ্যারি পটার যে সিরিজ, তার সেই সিরিজের লেখক কে? সেই সিরিজের লেখক হলো, এটা মাঝে মধ্যে পড়ে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে, জে কে রাউলিং। এটা কে? জে কে রাউলিং। ঠিক আছে, ঠিক আছে, পরের কোশ্চেনে যা যাক। নিচের কোনটি উভয়চর প্রাণী? কুমির, নিওট, সালামান্ডার, ব্যাঙ। উভয়চর প্রাণী কোনটি? যেগুলো যাদের উভয়চর প্রাণী সেগুলি যাদের জীবনচক্রে তাদের পরিবর্তন ঘটে, যেমন ব্যাঙ গাছ থেকে ব্যাঙ হয়েছে, পরিবর্তন ঘটছে। কিন্তু কিন্তু যাদের পরিবর্তন ঘটে তাদের উভয়চর প্রাণী নয়। যেমন কুমির, এখানে কিন্তু কুমির 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 হিসেবে তাদের তাদের শরীরে কোনো পরিবর্তন হয় না, একই থাকে। তাই এখানে উভয়চর প্রাণী নয় কোনটি? সেটা হলো কুমির। কিন্তু বাকিগুলো তাদের জীবনচক্রের পরিবর্তন ঘটে। অর্থাৎ এখানে নিচে কোনটি উভয়চর প্রাণী নয়? সেটা হলো কুমির। কেন নয় সেটা বলে দিলাম, মনে রাখবে। যাক, পরের কোশ্চেনে যা যাক। আগস্ট আন্দোলন কোন সালে শুরু হয়? আগস্ট আন্দোলন কোন সালে শুরু হয়? 1942 সালে শুরু হয়। আগস্ট আন্দোলন তোমরা মনে আছে জানি না, আমি বলেছি এটা সম্বন্ধে আরো ভালো করে। 1942 সালে শুরু হয় আগস্ট আন্দোলনের। আগস্ট আন্দোলন যেটাকে আমরা ভারত ছাড়ো আন্দোলন বলি বা কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট বলি, সেটাকে বলা হয় আগস্ট আন্দোলন। কারণ আগস্ট আন্দোলন যেটা আগস্ট মাসে শুরু হয়েছিল, তার জন্য কি আগস্ট আন্দোলন বলা হয়। এই ভারত ছাড়ো আন্দোলন আগস্ট মাসে শুরু হয়েছিল, তাই কি আগস্ট আন্দোলন বলা হয়। 1942 সালের 8ই আগস্ট মহাত্মা গান্ধীর নেতৃত্বে বোম্বেতে নিখিল ভারত কংগ্রেস কমিটির অধিবেশনে এই ঐতিহাসিক আন্দোলনের ডাক দেওয়া হয়। তাকে আগস্ট আন্দোলন আগস্ট মাসে শুরু হয়েছিল বলে তাই আগস্ট আন্দোলন বলা হয়। এই আগস্ট আন্দোলনের স্লোগান ছিল করেঙ্গে ইয়া মরেঙ্গে,
সবাই জানো। যাই হোক, তাহলে আগস্ট আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনকে আগস্ট আন্দোলন বলা হয়। এটা শুরু হয়েছিল কত সালে? 1942 সালে। মনে থাকবে। ওকে, পরে কোশ্চেন। প্রথম মহিলা নোবেল জয়ী কে ছিলেন? প্রথম মহিলা নোবেল জয়ী ছিলেন মেরি কুরি। ওকে, তাহলে প্রথম মহিলা নোবেল জয়ী কে ছিলেন? মনে রাখবে মেরি কুরি। তিনি 1903 সালে ফিজিক্সে নোবেল পুরস্কার পান, প্রথম মহিলা নোবেল জয়ী হিসেবে। ওকে, ঠিক আছে। তিনি ফিজিক্সে নোবেল পুরস্কার পান 1903 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পান 1911 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এই দুটো পুরস্কার পেয়েছিলেন। প্রতি কোশ্চেনে যা যাক। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন? ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। কে ছিল? লর্ড ক্যানিং। এটা মনে রাখবে। এখানে অনেকগুলো কোশ্চেন আছে এর সঙ্গে ইম্পর্টেন্ট, সেগুলো যা বলে দিচ্ছি, একটু বেশি টাইম লাগবে, কিন্তু বলে দিচ্ছি সকলেই। যখন 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ হয় এবং পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা ইংরেজদের হেরে যায়, তখন ইংরেজরা বাংলার আধিপত্য স্থাপন করে। তখন বাংলা ইংরেজরা তাদের কোম্পানি, তাদের গভর্নর হিসেবে লর্ড ক্লাইভকে নিযুক্ত করে। তাহলে বাংলার প্রথম গভর্নর কে ছিল? বাংলার কোশ্চেন পড়ে, বাংলার প্রথম গভর্নর কে ছিল? সে হচ্ছে লর্ড ক্লাইভ, 1757 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। লর্ড ক্লাইভ। তারপর এরপর বাংলার শেষ গভর্নর এবং বাংলার প্রথম গভর্নরটাকে গভর্নর জেনারেল করা হয়। তাহলে বাংলার শেষ গভর্নর এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল? ওয়ারেন হেস্টিংস। বাংলা শেষ গভর্নর ও বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল? ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, এরপর হলো বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল হয়ে যায়। যে বাংলার শেষ এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল কি ছিল? বাংলার শেষ, বাংলার যে গভর্নর জেনারেল সেটা ভারতের গভর্নর জেনারেল হয়। বাংলার শেষ ও ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? সেটা হলো লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে, আর একটা কোশ্চেন মাঝে পড়ে যে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিল? ভারতের শেষ গভর্নর জেনারেল, এটা কিন্তু রয়েছে। ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিল? সেটা লর্ড ক্যানিং। এখানে 4টি কোশ্চেন পেলাম। বাংলার প্রথম গভর্নর কে? লর্ড ক্লাইভ। বাংলার শেষ গভর্নর এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল? ওয়ারেন হেস্টিংস। বাংলার শেষ ও ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? সেটা লর্ড উইলিয়াম বেন্টিং। এরপর বাংলার শেষ গভর্নর জেনারেল এবং প্রথম গভর্নর জেনারেলটা ভাইসরয় হয়ে যায়। তাহলে ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিল? সেটা লর্ড ক্যানিং। সেটা 1857 খ্রিস্টাব্দের পরে হয়। 1800 খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহের পরে সেটা গভর্নর জেনারেলটা ভাইসরয় হয়ে যায়। ঠিক আছে, তাহলে হচ্ছে এই 4টে কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। আরো একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ভারতের শেষ ভাইসরয় এবং ভারতের শেষ ভাইসরয় কে ছিল? ভারতের শেষ ভাইসরয় ছিল স্বাধীনতার সময়, স্বাধীনতা যখন হয়ে যায়, ভারতের শেষ ভাইসরয় ছিল কে? সেই ভাইসরয় ছিল হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। ওকে, এগুলো মনে রাখবে। ওকে, ঠিক আছে, পরে কোশ্চেনে যা যাক। রক্ত পরিশোধনের জন্য দায়ী অঙ্গ কোনটি? রক্ত পরিশোধনের জন্য দায়ী অঙ্গ কোনটি? সেটা হলো বৃক্ক বা কিডনি। সবাই জানো রক্ত পরিশোধন হয়। ওকে, ঠিক আছে, পরে কোশ্চেনে যা যাক। মনসবদারি প্রথা কে চালু করেন? মনসবদারি প্রথা চালু করেন আকবর, সম্রাট আকবর। ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? ভারতের সর্বোচ্চ বাঁধ হলো টেহরি বাঁধ। কোনটি বাঁধটি? টেহরি বাঁধটি। ভারতের সর্বোচ্চ বাঁধ টেহরি বাঁধ। এটি উত্তরাখণ্ডে অবস্থিত এবং এটি ভাগীরথী নদীর উপর অবস্থিত। এটা যাতে তোমাদের মনে থাকে, একটা ঠিক বলতে পারি।
একটা বাচ্চা ছেলে, সে সামনে রথ এসছে, বাচ্চা ছেলেটা সে বলছে আমি একটা রথ নিতে হবে, ঘরের লোককে বলছে রথ নিতে হবে, আমি রথ টানবো। তখন ঘরের লোক রথ কিনে দেয়নি, তখন বাচ্চা ছেলেটি রাগে সে ঘর ঘর থেকে সে ভাগ গিয়া। তারপর একটা বড় ধরনের একটা বাঁধ আছে, সব থেকে উঁচু যে বাঁধ, সে উঁচু বাঁধে সে উঠে গেছে। সে উঁচু বাঁধটা টি আকারের বাঁধ, সে একটা টি আকারে বাঁধ সে উঠে গেছে, দিয়ে সে ওই বাঁধে সে উতরে গিয়া, দিয়ে সেখান থেকে সে বলছে লাভ দেবো, কিন্তু শেষকালে ঘরের লোক তখন মেনে নিয়েছে। যাই হোক, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, টি আকারে সবচেয়ে বড় উঁচু বাঁধ, টি আকারে বাঁধ, সেখান থেকে আমরা পেলাম টেহরি বাঁধ। এখানে কি পেলাম, টেহরি বাঁধ। টেহরি বাঁধটা সবচেয়ে উঁচু বাঁধ, এবং যেহেতু বাঁধটা সে উত্তরে গিয়া, মানে হচ্ছে এই বাঁধটি কোথায় অবস্থিত, এই বাঁধটি উত্তরাখণ্ডে অবস্থিত। আর হচ্ছে এই বানটা সে রথের জন্য সে এই নাটকটা করেছিল, এবং হচ্ছে ঘর থেকে সে ভাগ গিয়া, তার মানে হচ্ছে এই যে বানটি, এই বানটি ভাগীরথী নদীর রথ এবং ভাগ গিয়া এই দুটো একসঙ্গে ভাগীরথী নদীর উপর অবস্থিত। তাহলে টেহরি বাঁধ কোথায় অবস্থিত, টেহরি বাঁধটি ভাগীরথী নদীর উপর অবস্থিত, এবং এটি ভারতের সর্বোচ্চ বাঁধ। এই টিকটা বললাম, হিন্দি কিছু কোথাও যুক্ত করলাম যাতে তোমাদের টিকটা মনে থাকে, এই জন্য এটা বললাম। ঠিক আছে, মনে থাকবে এটা। ওকে, পরের কোশ্চেনে যা যাক। কম্পিউটিং এ কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, হচ্ছে কম্পিউটিং এ 0 এবং 1 সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। কোন সংখ্যাটি, বাইনারি, 0 আর হচ্ছে 1। ঠিক আছে, ওকে, পরের কোশ্চেনে যা যাক। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি, ভারতের প্রথম জাতীয় উদ্যান সেটা হচ্ছে জিম কর্বেট জাতীয় উদ্যান। ভারতের প্রথম জাতীয় উদ্যানটা জিম কর্বেট জাতীয় উদ্যান। এই জিম কর্বেট জাতীয় উদ্যান এর পূর্বতন নাম ছিল হেলি জাতীয় উদ্যান, এবং এটা উত্তরাখণ্ডে অবস্থিত। তাহলে মনে রাখবে, এটা যে পূর্বতন নাম কি ছিল, পূর্বতন নাম হেইলি জাতীয় উদ্যান। আর এবং এটা কোথায় অবস্থিত, উত্তরাখণ্ডে অবস্থিত। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি, সেটা হলো জিম কর্বেট জাতীয় উদ্যান, এবং এর পূর্বতন নাম হেলি জাতীয় উদ্যান, এবং এটা উত্তরাখণ্ডে অবস্থিত। তিনটে মনে রাখবে। ঠিক আছে, কোশ্চেনে যা যাক। ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল কে ছিল, আমি একটু আগে বললাম যে শেষ ভাইসরয় কে ছিল, ভারতের শেষ ভাইসরয় ছিল লর্ড মাউন্টব্যাটেন। ভারতের যখন স্বাধীনতা হয়ে যায়, তখন ভারতের ভাইসরয়টা ভারতের গভর্নর জেনারেলে পরিবর্তন হয়। তাহলে ভারতের শেষ ভাইসরয় কি ছিল, ভারতের শেষ ভাইসরয় ছিল লর্ড মাউন্টব্যাটেন, এবং ভারতের শেষ গভর্নর জেনারেল কি ছিল, মাউন্টব্যাটেনের পরে রাজা গোপালাচারী সে ভাইসরয় হয়, এবং সেটা গভর্নর জেনারেল পরবর্তীকালে হয়ে যায়। তাহলে হচ্ছে ভারতের শেষ ভাইসরয় ছিল মাউন্টব্যাটেন, এবং শেষ গভর্নর জেনারেল ছিল কে, রাজা গোপালাচারী। এরপরে ভারতের প্রেসিডেন্ট নিযুক্ত হয়। এর তোমাদের একটা কমেন্টে জানাবে ভারতের প্রেসিডেন্ট কে ছিল, ভারতের প্রথম প্রেসিডেন্ট কে ছিল। ওকে, এই যে পরের কোশ্চেনে যা যাক। ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না কে, ক্যাবিনেট মিশনের সদস্য ছিল প্যাথিক লরেন্স ছিল, ট্যাপট কিপস ছিল, এবি আলেকজান্ডার ছিল, জন সাইমন থাকেনি। এখানে ক্যাবিনেট মিশন এর সম্বন্ধে একটু বলি। নেতাজির মৃত্যুর পরে আজাদ ফৌজের যখন সারেন্ডার হয়ে গিয়েছিল আজাদ ফৌজ, তখন আজাদ ফৌজের ইংরেজরা আজাদ ফৌজের বিচার শুরু করে লালকেল্লাতে। লালকেল্লায় যখন ওপেন তাদের বিচার শুরু করে, তখন ভারতীয় যারা নৌবাহিনী, যারা ভারতীয় সেনাবাহিনী ছিল, ভারতের নৌবাহিনীতে তারা বিদ্রোহ ঘোষণা করে। যে ভারতের নৌবাহিনীতে তখন বিদ্রোহ ঘোষণা হয় কত সালে, 1946 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি নৌবাহিনীতে বিদ্রোহ শুরু হয়। তখন কোশ্চেন পড়ে নৌবিদ্রোহ কবে শুরু হয়, নৌবিদ্রোহ শুরু হয় 1946 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি। তখন যখন বিদ্রোহ শুরু হয়, তখন ইন্ডিয়ার প্রচুর ভয় খেয়েছিল, যে সঙ্গে সঙ্গেই ভারতের স্বাধীনতার বিষয়ে কথা বলার জন্য ভারতের ইংরেজদের যে ক্যাবিনেট, সেখান থেকে ইংরেজদের যে পার্লামেন্ট থেকে, সেখান থেকে ক্যাবিনেট মিশন পাঠায়, যাতে ভারতের স্বাধীনতার বিষয়ে কথা বলা যায়। সেই ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন প্যাথিক লরেন্স ছিলেন, ট্যাপট কিপস ছিলেন, এবি আলেকজান্ডার ছিলেন, কিন্তু জন সাইমন থাকেননি। তাহলে হচ্ছে ক্যাবিনেট মিশনের সদস্য কি ছিলেন না, জন সাইমন থাকেননি। ওকে, পরের কোশ্চেনে যা যাক। ম্যালেরিয়ার বাহক কোনটি, ম্যালেরিয়ার বাহক হলো অ্যানোফিলিস মশা। কে, অ্যানোফিলিস মশা। আর আরেকটা আমি আগের দিন একটা কোশ্চেন দিয়েছিলাম যে ডেঙ্গু রোগের বাহক কোন মশা। এখানে ডেঙ্গু রোগের বাহক হলো এডিস মশা। বলে দিচ্ছি ডেঙ্গু রোগের বাহক কোনটি, সেটা হলো এডিস মশা। ডেঙ্গু রোগের বাহক হলো এডিস মশা, আর ম্যালেরিয়া রোগের বাহক হলো, এই দুটো কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো, এটা ঠিকটা যদি মনে রাখতে ভুলে যাও তা বলে দিচ্ছি আমি। এখানে দন্তন্য আছে, এখানে ম আছে, দন্তন্য ম, দন্তন্য খুব কাছাকাছি, এন এর পর এম।
তাহলে হচ্ছে অ্যানোফিলিসের সঙ্গে ম্যালেরিয়া, তাহলে হচ্ছে অ্যানোফিলিস ম্যালেরিয়া রোগের বাহক কি অ্যানোফিলিস। এবং ডেঙ্গু, এখানেও ড আছে এখানেও ড আছে, মানে হচ্ছে এডিস রোগে, এডিস মশা হলো ডেঙ্গু রোগের বাহক। যদি ভুলে যাও তাও ঠিকঠাক ঠিকঠাক বলে দিলাম, মনে থাকবে। ঠিক আছে, পরের কোশ্চেনে যা যাক। বেঙ্গল স্কুল অফ আর্টের অন্তর্গত ছিলেন না কে? এখানে বেঙ্গল স্কুল অফ আর্টের অন্তর্গত ছিলেন না রাজা রবি বর্মা। রাজা রবি বর্মা কেরলের একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। আর অবনীন্দ্রনাথ ঠাকুর, সুনয়নী দেবী, নন্দলাল বসু সবাই বাংলার ছিলেন। তাই রাজা রবি বর্মা বেঙ্গল স্কুল অফ আর্টের অন্তর্গত ছিলেন না। এখানে অবনীন্দ্রনাথ ঠাকুর বেঙ্গল স্কুল অফ আর্টের প্রতিষ্ঠাতা ছিলেন। সুনয়নী দেবী ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বোন ছিলেন। তিনিও বেঙ্গল স্কুল অফ আর্টের একজন বিখ্যাত নারী চিত্রশিল্পী ছিলেন। এবং নন্দলাল বসু ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের একজন প্রধান শিষ্য ছিলেন এবং বেঙ্গল অফ স্কুল অফ আর্টের একজন অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন। ঠিক আছে, পরের কোশ্চেনে যা যাক। হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন কে? হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন স্কন্দগুপ্ত। হুন আক্রমণ প্রতিরোধ করার জন্য স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকারী। হুন আক্রমণ থেকে প্রতিরোধ করে ভারতকে সে রক্ষা করেছিল, তাই স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকারী। মাঝে মধ্যে কোশ্চেন পড়ে ভারতের রক্ষাকারী কাকে বলা হয়? ভারতের রক্ষাকারী বলা হয় স্কন্দগুপ্তকে। তাহলে হুন আক্রমণ প্রতিরোধ করেছিল কে? স্কন্দগুপ্ত। একে বলা হয় ভারতীয় রক্ষাকারী। ঠিক আছে, ওকে, পরের কোশ্চেনে যা যাক। মূল জাতীয় সবজি কোনটি? মূল জাতীয় সবজি হলো গাজর। এখানে ফুলকপি, শসা, লাউ, গাজর, এর মধ্যে গাজরটা হবে ফুলকপি মূল জাতীয় সবজি। ফুলকপি কি? ফুলকপি হলো গাছের রূপান্তরিত একটি ফুল, আর শসা, লাউ হলো গাছের ফল। তাহলে গাজরটা হলো মূল জাতীয় সবজি। ঠিক আছে, পরের কোশ্চেনে যা যাক। এভারেস্ট জয়ী প্রথম মহিলা কে? এভারেস্ট জয়ী প্রথম মহিলা ছিল জুনকো তাবেই। জুনকো তাবেই সে জাপানের ছিল। কোশ্চেন পড়ে যে ভারতের এভারেস্ট জয়ী প্রথম মহিলা কে ছিল? যদি বলা হয় তাহলে এভারেস্ট জয়ী ভারতের প্রথম মহিলা কে ছিল? সেটা হচ্ছে বাচেন্দি পাল। কে ছিল? বাচেন্দি পাল। ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী, ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী কে ছিল? সেটা বাচেন্দি পাল। ঠিক আছে, পরের কোশ্চেনে যা যাক। দক্ষিণ চীন সাগরের ঘূর্ণিঝড়কে কি বলা হয়? দক্ষিণ চীন সাগরের ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন। কি বলা হয়? টাইফুন। এখানে উইলি উইলি যে বাকি যে অপশন ছিল দেখে নি। উইলি উইলি, উইলি উইলি কি? উইলি উইলি কে বলা হয়, অস্ট্রেলিয়া ঘূর্ণিঝড়কে বলা হয় উইলি উইলি, অস্ট্রেলিয়া। হ্যারিকেন আর টর্নেডো এলো হচ্ছে ইউএসএ এর ঘূর্ণিঝড়, ইউএসএ বা আমেরিকার ঘূর্ণিঝড়। ঠিক আছে, আর হচ্ছে তাহলে ভারত ও বাংলাদেশের ঘূর্ণিঝড়কে কি বলা হয়? ভারত ও বাংলাদেশের ঘূর্ণিঝড়কে বলা হয় সাইক্লোন। ঠিক আছে, মনে থাকবে। এই যে পরের কোশ্চেনে যা যাক। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলো সুচেতা কৃপালিনী। মাঝে মধ্যে কোশ্চেন পড়ে সুচেতা কৃপালিনী। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? সুচেতা কৃপালিনী। যদি বলা হয় ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? মহিলা রাষ্ট্রপতি কে ছিল? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিল? যদি বলা হয় যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিল? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিল? বলা হলো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিল? এখানে অপশন রয়েছে প্রতিভা পাটিল। তাহলে হচ্ছে এখানে দুটো কোশ্চেন পেলাম। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? সুচেতা কৃপালিনী। এবং ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিল প্রতিভা পাটিল। সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিল 1963 থেকে 1967 সাল পর্যন্ত তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। আর প্রতিভা পাটিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন। তিনি ছিলেন 2007 থেকে 2012 সাল খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। ঠিক আছে, পরের কোশ্চেনে যা যাক। অ্যামাজন ও মাইক্রোসফটের সদর দপ্তর কোথায়? অ্যামাজন ও মাইক্রোসফটের সদর দপ্তর হলো ওয়াশিংটনের সিয়াটলে। কোথায়? সিয়াটল। অ্যামাজন ও মাইক্রোসফটের সদর দপ্তর কোথায়? সিয়াটলে। ঠিক আছে, পরের কোশ্চেনে যা যাক। নিচের কোনটি ধাতু নয়? পারদ এটি তরল ধাতু। দস্তা মানে জিঙ্ক, এটা ধাতু। তামা ধাতু। সালফার এটি ধাতু নয়। তাহলে এখানে কোনটি ধাতু নয়? সেটা হলো সালফার। মক টেস্টের আমাদের 75টি কোশ্চেন হয়ে গেল। বাকি 25টি কোশ্চেন আমরা পরের ভিডিওতে করব।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো, এবং পরের ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, বাই।